আর নিউজ রেনেসা বাংলায় সকলকে স্বাগত জানাই। আমি সাবির আপনাদের সঙ্গে লাইভে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক মাননীয় দীপক ব্যাপারী মহাশয়। নমস্কার দীপক দা, আপনাকে স্বাগত জানাই আমাদের নিউজ রুমে। নমস্কার। তো গত কয়েকদিন ধরে মানে কয়েক মাস ধরেই বলা যায় চর্চায় রয়েছে বাংলাদেশ এবং সবশেষে বাংলাদেশের হাসিনা সরকারের পতন এবং তারপরে অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে। তার আগে কয়েকটি কথা বলে রাখা ভালো, যেটা হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে হামলার একটা খবর আমরা পেয়েছি, সে বিষয়ে কিছু কথা শোনার আগে দিবাকরের কাছ থেকে শুনবো। তার আগে বাংলাদেশের যে হিন্দু পরিষদের যিনি প্রধান, তার বক্তব্য শুনে নেবো, তিনি কি বলছেন। হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে, কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না। এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। দীপক দা শুনলেন ভারতবর্ষের হিন্দু মহাজোটের প্রধান কি বললেন, দর্শকরা শুনলেন তো। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। বিষয় হচ্ছে গোবিন্দ পরামানিক, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু মহাজোটের প্রধান। ইনি অ্যাকচুয়ালি বিজেপি আরএসএস এর লোক, কারণ এর আগে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের নিয়ে বিভিন্ন ধরনের সংগঠন আছে, কিন্তু মূল মাস্টার মাইন্ড কিন্তু ইনি। বাংলাদেশের হিন্দুদের নিয়ে যা ডিসিশন মেকার মূলত হচ্ছে ইনি। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের একটা পরিষদ আছে, মানে মঞ্চ আছে, সংগঠন, তারা বেসিক্যালি হচ্ছে হাসিনা বিরোধী ছিল। কিন্তু এই গোবিন্দ পরামানিক, হিন্দু মহাজোটের নেতা, যার বক্তব্য দেখলেন, এ কিন্তু হাসিনার পক্ষের লোক, কিন্তু তলে তলে আবার বিএনপির সঙ্গে খাতির। বিষয়টা হচ্ছে এই লোকটার বিভিন্ন গোপন কিছু ভিডিও ফুটেজ আমার চ্যানেলেই বং নিউজ লাইভে আজ থেকে প্রায় 3 বছর আগে আমি ছেড়েছিলাম। এ বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করতে চায় এবং ভারত বাংলাদেশের সমস্ত কিছুতে হিন্দুদের আধিপত্য পুনর্দখল করতে চায়, মানে এরকম ধরনের একটা প্রপাগান্ডামূলক কাজ করে, যেটা বেসিক্যালি হচ্ছে আরএসএস বিজেপির এজেন্ডা। ফলে এইটা নিয়ে এর আগে আমি যখন ভিডিও করেছিলাম সেই সময় বহু মানুষ বহু রকম কথা বলেছিল, কিন্তু এবারে হঠাৎ করে আমরা যখন দেখলাম যে বাংলাদেশে ছাত্রদের টানা 21 দিনের আন্দোলন, তারপরে লাস্ট 2 দিনে গণ অভ্যুত্থানের ডাক এবং সারা দেশ ছাত্রদের পক্ষে ঝাঁপিয়ে পড়ে, এবং যা হয় আর কি, আমাদের পাড়ায় যখন হাইওয়েতে কোনো লরি অ্যাক্সিডেন্ট হয়, তখন লরির মাল জিনিস গুছিয়ে লরিতে না রেখে সেগুলো লুটপাট করতেই লোকে ব্যস্ত থাকে। মানে মানুষের মনের মধ্যে একটা চোরা ব্যাপার থাকে। রাস্তায় যদি কোনো মানে কেউ একটা টাকার খুঁজে পায়, সেই টাকাটা চুপচাপ পকেটে ঢুকিয়ে নেয়, কেউ আর চিৎকার করে বলে না যে কার টাকা পড়ে আছে। তো মানুষের এই মানসিকতার কারণে বাংলাদেশেও যেটা হয়েছে, অভ্যুত্থানের ফলে বহু মানুষ লুটপাট করেছে, যেগুলো মোটেই কাম্য নয়। ছাত্ররা বারবার বারণ করেছে এবং কিছু মানুষ তো ফেরতও দিয়েছে, সেটা গতকালও দেখছি যে প্রচুর মানুষ সেগুলো ফেরত দিয়ে গেছে। উল্টো দিকে ছাত্র আন্দোলনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত ভাষা আন্দোলনের পরে এই প্রথম দ্বিতীয় কোনো বড় আন্দোলন, যে আন্দোলনে ধর্মীয় কোনো স্লোগান
ছিল না, বেসিক্যালি ছিল ভুয়া, ভুয়া ভুয়া আর কি। হাসিনা দুবার ভুয়া প্রধানমন্ত্রী নির্বাচন না করে, সেই স্লোগান ছিল, জয় বাংলা ছিল, আরেকটা ছিল ইনকলাব জিন্দাবাদ। বেসিক্যালি আমি যতগুলো মিছিল মিটিং দেখেছি সেখানে বেসিক্যালি তিনটে বেসিক স্লোগান ছিল। আহ, যে স্লোগানটা অনেকটা আমাদের পশ্চিমবাংলাতেও আমরা ব্যবহার করি এই ধরনের স্লোগান। বিষয়টা হচ্ছে যে এই পুরো আহ, আন্দোলনের আমি শুরুর দিন থেকে প্রথম দিকে আমি এই বিষয় নিয়ে খুব একটা পোস্ট বা খুব একটা এই নিয়ে ভিডিও আমি করিনি, কারণ বাংলাদেশের এই পুরো প্রেক্ষাপটটা আমার বুঝতে আমার প্রচুর সময় লেগেছে। বাংলাদেশে আমার প্রচুর পরিচিত সাংবাদিক আছে, বিভিন্ন সমাজকর্মী আছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বামপন্থী দলগুলো আছে, তাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ, পুরনো যখন ফেসবুক করতাম তখন থেকে। রিসেন্ট এই ঘটনার পরে তাদের সাথে যোগাযোগ করতে গিয়ে বুঝলাম যে এবারের এই ছাত্র আন্দোলনটা, এটা পুরোটাই একটু অন্য ধরনের আন্দোলন। এটা কোনো পার্টিকুলার দাড়িয়ালা টুপিয়ালা মাদ্রাসা বা মসজিদ বা কোনো মুসলিম সংগঠন রিলেটেড কোনো মুভমেন্ট নয়। এটা বেসিক্যালি ইউনিভার্সিটির, মানে বিশ্ববিদ্যালয়, সব উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের যাদের আহ, জ্ঞানের পরিধি যে কোনো মাদ্রাসায় পড়ানো শিক্ষক হোক বা ছাত্র হোক কিংবা ছোটখাটো আঙ্গুটা ছাপ রাজনৈতিক লিডার হোক, তাদের থেকে যথেষ্ট বেশি, এবং এরা দেশ দুনিয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, রাজনীতি অর্থনীতি বিষয় বিভিন্ন বিষয়। ফলে তারা যে ধরনের মুভমেন্টটা শুরু করেছিল, যে মুভমেন্টটা প্রথম দিকে যা হয় ফ্যাসিস্ট সরকার আগাগোড়াই এটাই ভুল করে এবং এই গাড্ডায় পা দেয়, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ক্ষেত্রে আহ আমরা দেখেছি যে সবসময় ফ্যাসিস্ট সরকার কি করে, যে কোনো ছোটখাটো আন্দোলনকেই এতটাই ইগনোর করে যে প্রথম পাত্তাই দেয় না, এবং সেটাকে পুলিশ বিভাগ দিয়ে। একটুখানি থামাচ্ছি, এক সেকেন্ড আমি একটু ইন্ট্রোডাকশন করে দিই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চিকিৎসক মাননীয় অরিন্দ বিশ্বাস মহাশয়, আমার সঙ্গে ফোনে কথা জাতীয় অঙ্গ হয়েছে। পরিষদের। হ্যাঁ, তো ডাক্তারবাবুকে একটুখানি অনুরোধ করব যে দীপকবাবুর কথাটা শেষ হলে তারপর আপনাকে সুযোগ দেবো, একটুখানি নিশ্চয়ই অপেক্ষা করুন। নিশ্চয়ই দীপক বাবু নমস্কার নেবেন। একদম, হ্যাঁ হ্যাঁ। নমস্কার আপনাকে। তো যেটা বলছিলাম আমি একটু শেষ করে হুম নিই তারপর। হুম তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের এই আন্দোলনের ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা পার্টিকুলার কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রমোটেড নয়। এটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে আমি বিচার করে দেখেছি। কারণ অনেকে বলছেন না এটা তলায় তলায় বিএনপি জামাত করছে, কিন্তু আমরা আহ গণ অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত ঘটা বিভিন্ন ধরনের ঘটনা বিশ্লেষণ করে ছাত্রদের তরফ থেকে যে বিবৃতি বা যে তদন্ত তারা করেছে তার যে রিপোর্ট এসছে তাতে দেখা গেছে যে অলরেডি এই আন্দোলনটাকে হাইজ্যাক করার জন্য বিএনপি জামাত বহুভাবে তারা এখনো চেষ্টা করে যাচ্ছে। ইভেন কিছুক্ষণ আগে বিএনপির এক ছাত্র দল যেটা আছে তারা প্রেস কনফারেন্স করে বলছে এই ছাত্র আন্দোলনে আমরাও ছিলাম প্রথম সারির আন্দোলন, মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা। উল্টো দিকে আহ, ছাত্র দলেরই বহু নেতা যারা এই লুটপাট ভাঙচুরের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে তদন্ত করে। ফলে ধারাবাহিক যে লুটপাট গুলো হয়েছে এগুলো পার্টিকুলার ওই বেছে বেছে থাকা রাজনৈতিক দলের নেতা কর্মীরা করেছে। কারণ একটা ইন্ডিভিজুয়াল, একটা সাধারণ পাবলিক বা আমার বা তোমার যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের পরে তোমার আমার ক্ষমতা হবে না ইন্ডিভিজুয়াল হিসেবে একজন, যে আমি কারোর বাড়িতে গিয়ে লুটপাট চালাবো, তার যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে। ফলে যত ধরনের লুটপাট হয়েছে বা ইয়ে হয়েছে এগুলো সবই হচ্ছে পলিটিক্যাল ডমিনেটেড। আর যাদের বাড়ি লুটপাট করেছে সে আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সমর্থক ছিল বা নেতা কর্মী ছিল। আমরা বহু ঘটনার ক্ষেত্রে এরকম বিচার করে দেখেছি যে এই ঘটনাটা কেন ঘটলো, এর পেছনে কারণ কি। দেখা গেছে সেই যার বাড়িতে হামলা হয়েছে সে আওয়ামী লীগ করছে বা কিছু। তো এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের আওয়ামী লীগ হাসিনা মোদির সাথে আহ ভালো রিলেশন, সেই হিসাবে বাংলাদেশে একটা হিন্দুদের একটা বড় একটুখানি অংশ ইন্টারাপ্ট করছি, স্বাধীনের পক্ষে। দীপক দা, হ্যাঁ একটা পয়েন্ট একটু জাস্ট মনে আসলো। রাজনৈতিক ক্ষোভ বিদ্বেষ মানা গেল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে তার মূর্তি ভাস্কর্য ভাঙা, এটা না, এটা এটা একটু মানে ফেক কি নিউজ, ধরনের মানসিকতা? এটা ফেক নিউজ। রবীন্দ্রনাথের মূর্তিতে, আচ্ছা। কারণ ওখানে রবীন্দ্রনাথের গান গাইছে মিছিলে, সেখানে রবীন্দ্রনাথের হুম, মূর্তি ভাঙবে? ওটা হচ্ছে গত 2 বছর আগে সম্ভবত ওখানে হুম, বৈশাখী মেলা নাকি একটা হয়েছিল, ফেব্রুয়ারি না 21শে ফেব্রুয়ারি সম্ভবত একটা। সেখানে আহ, একটা
প্রকাশকের সাথে ঝামেলা হয় কমিটির, এবং সে প্রকাশক একটা ওইরকম একটা অবৈধ মূর্তি, ওটা একটা ফাঁপা কাঠামো আর কি। ওটা সম্ভবত ফাইবারের যাই হোক, বানানো ছিল। আরো অনেক এটা একটা ভাস্কর্য প্রতীকী বা প্রতিবাদ ছিল, বেগম সেটা রোকেয়ার নিয়ে ঝামেলা হয়েছিল, এবং বানিয়েছিল বেগম ওটা রোকেয়ার ইউনিভার্সিটি ছবিতে ছেলেমেয়েরা কালিমালিপ্ত সাজিয়ে করা, দিয়েছিল তারা। এই বেগম ঘটনার রোকেয়ার সাথে ছবিতে রবীন্দ্রনাথের কোনো কালিমালিপ্ত করা, সম্পর্ক নেই। অনেক অনেক জায়গায় মানে বেগম রোকেয়ার ছবিতে কালিমালিপ্ত করা, অনেক মনীষীর ভাস্কর্য ভাঙা, এই জাতীয় খবর আসছে আমাদের সামনে। সেগুলো হ্যাঁ, তো সেগুলো ছাত্ররা মৌলবাদীদের করেনি, চক্রান্ত কিনা? সেগুলো ক্যামোফ্লেজ করার জন্য, এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আওয়ামী লীগের লোকেরাই করেছে। কারণ এর মধ্যে যারা ধরা পড়েছে কয়েকজন, তারা হুম, মূলত আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লোকজন ধরা পড়েছে। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে একদম আপ টু ডেট রিপোর্ট আছে। আচ্ছা, আমরা কারণ চাইবো এই আপনি রিপোর্ট কমেন্টে পেতে গেলে পরবর্তীকালে খালি বিষয়গুলো। সোশ্যাল মিডিয়া বা হ্যাঁ, গদি হ্যাঁ। মিডিয়ায় নজর রাখলে হবে না। অ্যাকচুয়ালি যারা হুম, আন্দোলনটা করেছে বা করছে, তাদের যে অফিসিয়াল গ্রুপ বা পেজগুলোতে আমি আছি, ফলে একদম আপ টু ডেট সেকেন্ড টু সেকেন্ড খবর আমি পাই, এবং সঠিক খবরগুলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীকালে আমরা আশা করবো এগুলো আরো আপনার কাছ থেকে। তো আপনি একটু কন্টিনিউ করুন তারপর। তো মোটামুটি বিষয়টা আপনার হচ্ছে এবার, বক্তব্য। হুম, হুম, আমি কি আরেকটু বলুন। বলে শেষ করব? হ্যাঁ, 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 নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে বহু মানুষ, বিশেষ করে আমার সাথে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনে বড় হয়েছি তাদের হাত ধরে, সেরকম ধরনের কিছু বামপন্থী বা সমাজকর্মী, বিজ্ঞান কর্মী, তাদের আমি বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বক্তব্য দেখে এতটাই মর্মাহত, আমি ভাবতাম যে সত্যি সত্যি এরা মনে হয় খুব প্রগতিশীল মাইন্ডেড। তাদের মধ্যে কোথাও না কোথাও সেই একটা মুসলিম বিদ্বেষ, আহ, একটা এত প্রগতিশীল একটা আন্দোলন বাংলাদেশে হলো, সেটাকে বলছে নাকি মৌলবাদী আন্দোলন। মানে এটা আমার কাছে খুব প্যাথেটিক মনে হয়েছে। তারা এমন ধরনের প্রচার করছে বিজেপি আরএসএস এর মতো ভাষায়, এবং সেগুলো মনে হচ্ছে যে এরা এদের আসল চরিত্রটা এতদিন পরে চোখের সামনে দেখলাম। এবং এই ঘটনা না এলে হয়তো আমি জানতেই পারতাম না যে আমি যার সঙ্গে, যাদের সাথে আন্দোলন করছি, তাদের মধ্যে কি পরিমাণে ধর্মীয় বিদ্বেষ কাজ করছে। একটা প্রগতিশীল লড়াই, সেই লড়াইটাকে কালিমালিপ্ত করছে এখান থেকে বসেও। আরএসএস বিজেপি যেমন করছে, এরাও তাই করছে। এরা চাইছে না যে বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক। ছাত্ররা যেরকম ধরনের দেশ গঠন করতে চাইছে, নতুন বাংলাদেশ গঠন করতে চাইছে, বারবার তারা বলছে এই কথাটা, যে আমরা পুরনো যে বাংলাদেশ আপনারা দেখেছেন ওই রকম ধরনের কিছুই হবে না, নতুন ধরনের বাংলাদেশ গঠন করব। সেই জায়গাটা কোথাও না কোথাও এখানকার মানুষ চাইছে যে বাংলাদেশ ধ্বংস হোক, বাংলাদেশ আহ মৌলবাদীদের কন্ট্রোলে চলে যাক, বাংলাদেশ আরো খারাপ হুম, অবস্থায় চলে যাক, মানে এরকম একটা আহ আহ, হুম। মানে প্রচার করার চেষ্টা করছে তারা, মানে আচ্ছা, যেটা ডক্টর খুবই মোহাম্মদ প্যাথেটিক ইউনূস, মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় মানে উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটা তো আহ ওনার তো ইচ্ছা ছিল না, ওনাকে তো ছাত্ররাই অ্যাপিল করেছিল। হুম, হুম। না, কারণ না, আমি ওনার সেটা একটা বলছি না। আন্তর্জাতিক পরিচিতি বা ইমেজ ছিল, ছাত্ররাই একদম, বারবার একদম। ওনাকে প্রজেক্ট করেছে। তো কতটা উনি শক্ত তো, হাতে উনি দমন করতে পারবেন, হাল ধরতে পারবেন বলে আপনি দেখো, আশা করেন? অন্তর্বর্তীকালীন সরকারের ওই রকম পাওয়ার, অতটা সুপ্রিম পাওয়ার থাকবে কিনা জানি না। তো উনি তো অ্যাপিল করেছেন, ওনার বক্তব্য যেটুকু শুনলাম, অ্যাপিল হুম, করেছেন যদি আমরা যেরকম চাইছি, ছাত্ররা যেরকম চাইছে সেরকম যদি সরকার আপনারা চান, আপনারা সহযোগিতা করুন। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমার এখানে থাকার কোনো প্রয়োজন হবে না, আমি চলে যাব। মানে ঠিক স্ট্রিক্টলি এবং সোজা শর্টকাট তিনি বলেছেন। যেভাবে ছাত্রদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, ঠিক সেইভাবে, কারণ আজকে এরকম অনেকগুলো ঘটনা আমরা দেখেছি যে যেখানে ক্যালিগ্রাফি করেছে, বিভিন্ন স্লোগান, ছাত্ররা দেওয়াল লিখন করেছে, সেখানে আওয়ামী লীগের কিছু লোককে পাঠিয়ে দিয়ে তারা আবার সেই ক্যালিগ্রাফি মুছে সেখানে আবার আরবিতে আহ, বিভিন্ন কোটেশন লিখছিল। ছাত্ররা গিয়ে ধরেছে, বন্ধ করেছে সেটা, এবং সেখানে বলছে আপনারা, ওদিকে তো ফাঁকা দেওয়াল আছে, আপনারা সেখানে লিখুন না নিজেদের, কেন আমরা বাংলা আহ, আহ, মুছে দিয়ে আপনারা আরবি লিখছেন। একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, যেটা আমার চোখে এসছে, জানি না আপনারা দেখেছেন কিনা। আওয়ামী লীগের কিছু সমর্থক তারা কিন্তু আবার একটা ব্যাপক মানে ব্যাকফায়ার করতে চলেছে, মানে এই যে আন্দোলন যেটা হলো তার বিরুদ্ধে আবার দেখেছি আমি। হাসিনাকে ফেরত আনার জন্য একটুখানি দেখে নিই জিনিসটা। তারা কিন্তু ব্যাপক জমায়েত করে তারা পুনরায় চাইছে যে আবার হাসিনাকে সমমহিমায় ফিরিয়ে আনতে। আহ একটু দেখে না, নিই এরা আমরা। এটা হাসিনাকে ব্যাক করা খুব মুশকিল, আমি দেখেছি এটা। হুম, হুম। পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, পাকিস্তান
যাই হোক, ছোট্ট ক্লিপটা দেখালাম। দীপক দা, এই বিষয়ে আপনার মানে একটু সংক্ষিপ্ত চাইছি কি হবে, মন্তব্য। এতদিন 16 বছরের দীর্ঘ সময় তারা জমিদারি করেছে, ফলে তাদের তো হুম, যথেষ্ট মানে সব থেকে বড় পার্টি বলা যায়। কিন্তু মুশকিল হচ্ছে হুম, তারা দিবা স্বপ্নে রয়েছে অনেকটা, যেমন আমরা 2014 পরের থেকে বহু জায়গায় প্রচার মাধ্যমে এমন দেখিয়েছে যে সারা ভারতবর্ষে একমাত্র পার্টি হচ্ছে বিজেপি, আর কেউ নেই। আহ, কিন্তু আমরা এবারের ইলেকশনে দেখলাম না, মানুষ বিজেপির সঙ্গে নেই। অর্থাৎ যেটা প্রচারে দেখানো হয় যে সর্ববৃহৎ পার্টি সর্ব ইয়ে, অ্যাকচুয়ালি এটা অনেকটা গ্যাস বেলুনের মতো। ফ্যাসিস্ট সবসময় নিজেকে খুব ফুলিয়ে পাপিয়ে খুব পাওয়ারফুল দেখানোর চেষ্টা করে, সেটা হিটলারও করে, কিন্তু সেই হিটলারকেও তো সরে যেত। ফলে মোদিও যখন যাবে দেখা যাবে মোদির যত রকম নিদর্শন আছে আমি নিজে হাতে ভাঙবো সেগুলো। ফলে সে বাংলাদেশে টুকটাক যেগুলো হচ্ছে সেটা ফ্যাসিস্ট কে সরিয়ে দেওয়ার পরে মানুষের একটা অতি উৎসাহী মন, সেখানে আমি হয়তো শালীনতা নৈতিকতা সাময়িকভাবে উল্লাসের সময় এটা দেখাবো না। কিন্তু তার সাথে কি হয়, মিনিমাম একটা আহ, ইয়ে রাখা উচিত। হুম, কিন্তু আমি তো বহুবার বলেছি ফেসবুকে যে পশ্চিমবাংলায় ভাই তুমি বিজেপি আরএসএস বাদে তুমি যে কোনো দল করো, তৃণমূল করো, বিজেপি করো, সরি তৃণমূল করো, সিপিএম করো, কংগ্রেস করো, বা যে নতুন পার্টি তৈরি করো, কিন্তু পশ্চিমবাংলা বিজেপি আরএসএস করা যায় না। ঠিক আহ, ছাত্ররা বাংলাদেশে যেটা করেছে সেটা হচ্ছে যে আমরা পুরনো কাউকে চাইছি না। হুম। স্ট্রিক্টলি বলেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য কোনো দল, জাতীয় দল, বিভিন্ন দল, তাদের আমরা চাইছি না। আমরা চাইছি ফ্রেশ মুখ একদম, তারা দেশটাকে নতুন ভাবে সাজাবে। তোমরা অনেক বছর করেছে, এবার আমাদের উপর ছেড়ে দাও। ধন্যবাদ ফলে দীপক দা, আমাদেরকে ফলে অনেক এই সময় দিলেন। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যদি টিকে যায়, অন্তত কিছু না হোক 6 মাস 1 বছর টিকে যায়, তাহলে আমরা একটা নতুন ধরনের বাংলাদেশ দেখতে পাবো। এবং তারপরে যদি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা গভর্নমেন্ট তৈরি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আশা করা যায় যে এই ছাত্র সমাজ যদি নেতৃত্বে থাকে, আগামী 10 বছরে বাংলাদেশ আহ, ইন্ডিয়াকে ছাপিয়ে যাবে ডেভেলপমেন্ট। একদমই, সেটা সময় বলবে। ধন্যবাদ দীপক দা, সঙ্গে থাকুন। আহ, আবারও যদি আপনার একটু না, সময় আমি থাকে আমরা বেরিয়ে যাচ্ছি। আসবো। আর আচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার ডাক্তারবাবুকে জন্য। আপনি চালান এবার বাকিটা। হ্যাঁ, হ্যাঁ, আবারও আমরা পরবর্তীকালে আপনাকে নিশ্চয়ই আমাদের লাইভ পাবোই আশা রাখছি। আরো তো আমি আমি রাখছি। ফেক নিউজ নিয়ে বলে দিই একটু, ফেক নিউজটা বলা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর ফেক নিউজ, মানে যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, তার মধ্যে 95% ফেক নিউজ। এই ফেক নিউজ সম্পর্কে কিভাবে কাউন্টার করতে হয়, কিভাবে সার্চিং করতে হয়, এইগুলো আপনাকে জানতে গেলে, বুঝতে গেলে আমার ওই বং নিউজ লাইভ অথবা আমার ফেসবুক একদমই, একদমই। পেজ যেটা আছে দীপক হ্যাঁ, ব্যাপারী, ওখানে একটু খেয়াল রাখবেন। বা আমার নাম্বার তো অনেকেই হ্যাঁ, জানেন, দিয়ে দেবো দীপক দার ইউটিউব চ্যানেল, আপনারা 9833 1223। সকলে এই নাম্বারে আপনারা দীপক দার হোয়াটসঅ্যাপ ইউটিউব করে নিলে চ্যানেলটাকে আমি যাচাই করে বলে দেবো যে এটা ফলো করবেন। ফেক কি অরিজিনাল। একদম, একদম। তো ঠিক আজকের আছে মতো দীপক এখানে দা, আপনাকে রাখছি, অনুরোধ করবো আপনারা একটু চালান। একটু আমাদের কমেন্ট বক্সে আপনার ইউটিউব লিঙ্কটা দেবেন, তাহলে আরো সুবিধা হবে। এবং অবশ্যই শেয়ার করবেন আমাদের এই মানে কনভারসেশনটা। ধন্যবাদ। তো এবার ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, অনেকদিন পর আপনাকে পেলাম আমাদের চ্যানেলে। তো ধন্যবাদ। সর্বপ্রথমে আপনার এই যে সামগ্রিক পরিস্থিতি, মানে গত 1 মাসের যে টোটাল একটা কি বলবো রূপরেখা, আপনি কিভাবে দেখছেন? আপনার দৃষ্টিকোণ থেকে একটু আমি জানতে চাই টোটাল অ্যানালিসিস। প্রথমেই বলি, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক। আমরা কখনোই চাইবো না পার্শ্ববর্তী দেশে একটা অশান্তির সৃষ্টি হোক, একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হোক। তাতে কি হয়, দেশের অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতির ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। কারণ এটা কিন্তু ভারত, সারা বিশ্ব যদি আমি দেখি, সারা বিশ্ব কিন্তু এখন একটা গ্রাম। ঠিক আছে, হুম, সারা বিশ্বের হুম, কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। আমি এই দেশের সাথে রপ্তানি করছি, আমদানি করছি, আরেক দেশের সাথেও করছি। হুম, পার্শ্ববর্তী দেশে যদি কোনো গন্ডগোল হয়, সেখানে যদি কোনো কোনো খারাপ পরিস্থিতি হয়, আমাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এবং আমি ডাক্তার হয়ে পরিষ্কার বলছি সাবির, আমি একটা হুম, কথা স্পষ্ট বলে দিচ্ছি, বাংলাদেশের রোগী যদি 1 মাস আসা বন্ধ হয়ে যায়, আমাদের কলকাতার যে কটা বেসরকারি হাসপাতাল আছে না, সব ধসে হুম, পড়বে, অর্থনৈতিকভাবে ধসে পড়বে। কারণ যে খরচটা হয় সেটা কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু কোনো অসুবিধা ছাড়াই
অসুবিধা থাকা সত্ত্বেও তারা কিন্তু কলকাতায় এসে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এসে চিকিৎসা করায়। আজ তামিলনাড়ুর অসুবিধা নেই, কারণ তাদের ফিলিপিন, সিঙ্গাপুর থেকে রোগী আসছে, বা অন্যান্য, সিঙ্গাপুর অনেকটা উন্নত। সেখানে কিন্তু আমাদের কলকাতা অনেকটা নির্ভরশীল কিন্তু বাংলাদেশের রোগীর ওপর। মুখে এরা স্বীকার করবে না, কিন্তু একবার তো হাসবে। আমি তো বেসরকারি একটা হাসপাতালে আছি, আমি তো দেখতে পাচ্ছি ভিড়টা কোথায়, ভিড়টা কিন্তু কমে গেছে। সুতরাং একজন চিকিৎসক, একজন নাগরিক, সেও একটা জায়গায় আছে, সেখানে একটা হেলথ ইন্ডাস্ট্রি আছে। সুতরাং বাংলাদেশের রোগী না এলে হেলথ ইন্ডাস্ট্রি ধাক্কা খাবে। তার মানে একটা ইন্ডাস্ট্রি মানে একটা হেলথ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে তারা এসে ওখানে থাকছে, ওখানকার গেস্ট হাউস গুলো রয়েছে। সেই যদি তুই ভালো করে দেখিস, সব জায়গায় কিন্তু হোটেল গুলো ফাঁকা, গেস্ট হাউস গুলো ফাঁকা হয়ে যাচ্ছে। তা ব্যবসাটা কারা হারাচ্ছে? এইটা কিন্তু ঘটনা। অর্থনীতির ওপর প্রত্যেকটা দেশ দাঁড়িয়ে, বেকারত্ব সরিয়ে অর্থনীতি সবল করাটাই কিন্তু সব দেশের উদ্দেশ্য হয়। সেখানে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না তারা আরো অর্থে খারাপ হয়ে যাক, ভারতবর্ষ চাইবে না অর্থে আরো খারাপ হয়ে যাক, ব্যবসা যেটা চলছিল সেটা নষ্ট হয়ে যায় বা ব্যাঘাত হয়। সুতরাং বাংলাদেশে যা ঘটছে একটা কেউ আছে, অস্বীকার করার নেই। কিন্তু আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের সব লোক রাস্তায় এসে লুটপাট করছে না, বা ফেক নিউজ, যেটা দীপক বাবু বলছিলেন যে এখন ফেসবুকটা যদি ভারতবর্ষের নিরিখে দেখা যায়, ফেসবুকটা কিন্তু চলে গেছে মোদির ব্র্যান্ডের হাতে, মোদি ব্র্যান্ডের হাতে। তারাই ফেসবুকে বিভিন্ন ছবিগুলো যেগুলো আসছে, এবং চ্যানেল, এবং কিছু ইংরেজি চ্যানেল, হিন্দি চ্যানেল এমন ভাবে করছে, আর বাংলার কিছু ইউটিউব চ্যানেল, 3টে চ্যানেল, আমার পরিষ্কার নামটার উল্লেখ করছি না, আমিও জানি তুইও জানিস, 3টে ইউটিউব চ্যানেল রোজ দিন ঘন্টার পর 2 ঘন্টা 3 ঘন্টা করে এই খবরগুলো বাজাচ্ছে এবং ফেক নিউজের ওপর দাঁড়িয়ে রয়েছে। আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ তো আর রাস্তায় নেই। বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষ আছে যারা চায় দেশটার মধ্যে শান্তি ফিরুক, ঝামেলা থেকে আমরা সরে আসি। আমাদের ব্যবসা, তাদের নিজের ব্যবসা, তাদের নিজের শিক্ষা, ছাত্ররাও তো আর শিক্ষা বাদ দিয়ে তো রাস্তায় নামছে না, তারা একটা দাবি নিয়ে নেমেছিল। তাদের দাবি ঠিক ভুল সেটা পরের বিষয়, কিন্তু আজকে একটা দাবি নিয়ে এসেছিল। আর এটাও ঘটনা, একটা সরকার যদি বেশি দিন থাকে স্ট্যাগনেশন হয়, তখন তার মধ্যে একটা গর্ব, ক্ষমতার অহংকার হয়। ক্ষমতার অহংকার আমাদের 34 বছর সিপিএম কে গ্রাস করেছে। এটা তো ঘটনা, এটা তো একটা বড় উদাহরণ। তোর হয়তো, তুই আমার থেকে অনেকটা ছোট, আমরা সিপিএম এর খারাপটা দেখেছি, পরের দিকে ক্ষমতার অহংকার কি হয়। প্রসঙ্গক্রমে আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস, মানে উনি মারা গেছেন আজকেই, উনি তো সেই প্রসঙ্গে বলি যে আজকে দেখছি কিন্তু যারা বিরোধী দল, মানে একদম তৃণমূল, যাদের সঙ্গে মানে প্রকাশ্যে সংঘাত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সবাই কিন্তু মানে অকাট্য একটা কথা তাদের, যে বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিতে কোনো দাগ ছিল না, কোনো দুর্নীতির ছাপ ছিল না, এটা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করছেন। তো যেটা বলা হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। তো আমরা শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের রূপকার ছিলেন, তাকে যেভাবে অপমান করা হচ্ছে এবং একটা সময় তাকে কালিমালিপ্ত করা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছে? দেখ, একটা জিনিস হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে সেটা তো অভিপ্রেত নয়, কখনোই কাঙ্ক্ষিত নয়। একটা সভ্য দেশে কখনোই আমি যে আমার স্বাধীনতা এনে দিল তার মূর্তি আমি ভেঙে দিচ্ছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি এটা তখনকার মতন একটা শ্রেণী যারা ছাত্রদের হাত থেকে কেড়ে নিয়েছিল। ওইখানে কোনো ছাত্র গণভবনে গিয়ে চুরি করতে যায়নি, এসি চুরি করতে যায়নি, আমি এটা বিশ্বাস করি, লিখে দিতে পারি। ছাত্রদের মধ্যে একটা আবেগ থাকে, ছাত্রদের মধ্যে একটা সততা থাকে, ছাত্রদের মধ্যে রক্ত গরম থাকে, তারা হয়তো ডিল মারতে পারে, একটা পুলিশকে রেগে গিয়ে কথা বলতে পারে, তারা চুরি করতে যাবে না। সুতরাং যারা গেছে, এখানে সুযোগ সন্ধানী অনেক থাকে। ঠিক আছে, আমি তোকে একটা ঘটনা বলি, তোর মনে একটুখানি 1 সেকেন্ড একটা ক্লিপিংস দেখিয়ে নি, মানে জাস্ট মানে এই ক্লিপিংস গুলো ফেসবুকে যেহেতু খুব মানে এই মুহূর্তে অ্যাভেলেবেল, একটু দর্শকদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিনে নিয়ে আসছি। মুজিবকে যারা প্রাণ থেকে ভালোবাসেন, বাংলাদেশের ছাত্র শ্রেণী,
একটা জিনিস দাদা সত্যি শিহরিত হচ্ছি বারবার, যেটা ভেবে যে দুই বাংলার ভাষা তো এক, স্লোগানগুলো হয়তো চেনা চেনা লাগছে, মানে স্লোগানগুলো কোথাও বাঙালি জাতীয়তাবাদী হিসাবে একাত্মবোধ করছেন হয়তো, এই স্লোগানগুলো মানে দুই বাংলাতেই মানে সমানভাবে জনপ্রিয়, হয়তো পরিপ্রেক্ষিত আলাদা, কিন্তু স্লোগানগুলো কিন্তু একই। যাই হোক, তো মুজিবের প্রতি যে অনুরাগ এখনো আমরা কিন্তু দেখছি, এটা কিন্তু মুছে যায়নি, সেটা নিয়ে একটু আলোকপাত যদি করেন। কখনোই যেতে পারে না। যদি সার্বিকভাবে বাংলাদেশের চিত্রটা আমরা স্বচ্ছতার সাথে জানতে পারতাম। আমরা কোত্থেকে জানছি? কতগুলো ফেসবুক নিউজ, ফেক কতগুলো পোর্টাল, আর মোদির গদি মিডিয়ার কিছু খবর। তুই এটাকে বাদ দিয়ে দে, সত্যিকারের যদি আমরা খবরটা পাই, তাহলে কিন্তু আমরা হয়তো দেখব বেশিরভাগ মানুষের অত্যন্ত মনের কিন্তু দুঃখ লেগেছে যখন এরকম মূর্তিগুলো ভাঙা হয়েছে। সুতরাং আমি বাংলাদেশের সার্বিক যে যদি পুরো মানুষকে আমরা বিচার করি, বেশিরভাগ শতাংশ মানুষ কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করবে, তারা দুঃখও পাবে। কিন্তু এক শ্রেণীর মানুষকে, যাদেরকে কিছু লোভ আর লাভের জন্য তারা এই কাজটা করে ফেলেছে। কিন্তু আমি জানি মুজিবের মূর্তি আবার গড়ে উঠবে বাংলাদেশে, এটা হতে পারে না। মূর্তি হয়েছে, মুজিব অন্তরে আছে, অন্তরীণ হয়ে আছে, এটা কখনো হতে পারে না। বাংলাদেশের মানুষ তাকে একটা মূর্তি ভাঙাতে মুজিবের নামটা সারা জীবনের জন্য মুছে যাবে। একদম। তো অন্তর্বর্তী সরকার যেটা হচ্ছে, সে বিষয়ে আপনার একটু যদি মতামত জানান যে কতটা দায়িত্ব সহকারে সেটা তার দায়িত্ব পালন করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু দায়িত্বে থাকছেন, একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেল জয়ী, সেটাকে দেখ, কিভাবে দেখছেন আপনি? আমি একটু না অন্যভাবে বলি। তুই হয়তো পড়াশোনায় খুব ভালো নম্বর পেলাম, ঠিক আছে, যেরকম আমাদের বর্তমান রেলমন্ত্রী, সে অত্যন্ত পড়াশোনায় ভালো, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু সে যখন কিছু বলতে আসে, সে কি ভালো কিন্তু শিক্ষক নয়, ঠিক আছে? তাহলে রেল দপ্তরে এত অ্যাক্সিডেন্ট, এত ওই, সে প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু বোঝেনি। তো এটা আমি একটা কথা বলি, মোহাম্মদ ইউনিসের প্রতি আমার সম্মান আছে। মোহাম্মদ ইউনিস একজন শিক্ষিত, কিন্তু এটাও ঠিক, একটা দেশকে চালাতে গেলে রাজনীতি কিন্তু বুঝতে হয়। তোকে কিন্তু রাজনীতি মানে মানুষের কে নিয়ে কিন্তু বুঝতে হবে। সেইখানে রাজনীতি মানে হচ্ছে বাংলাদেশের দুটো দিক, একটা হচ্ছে একদিকে ভারতবর্ষ, আরেক দিকে তুই জানিস আমেরিকা আর চীনের একটা লোভ, এবং সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটার ওপর আমেরিকা কায়েম করতে চাইছে, চীন কায়েম করতে চাইছে। এবং এই যে আমেরিকার নামটা ভুলে যাচ্ছে, অ্যাম্বাসাডার যে লুকিয়ে লুকিয়ে কাজ করে টুক করে দেশ ছেড়ে চলে গেছিল, কেউ জানতো না। এই যে আমেরিকা সবসময় একটা দেশ যে কিন্তু নষ্ট করেছে, সব জায়গায় কায়েম করতে চেয়েছে। রাশিয়া আজকে স্ট্রং নেই বলে আমেরিকার সুবিধা হয়েছে। কিন্তু এই জায়গায় থেকে মোহাম্মদ ইউনিস কতটা আমেরিকা, কতটা চীন, কতটা ভারতবর্ষ একটা ব্যালেন্স রাখতে পারে, সেটা কিন্তু একটা বিষয়। সুতরাং রাজনীতি, তাকে কিন্তু কিছু পররাষ্ট্র নীতি তাকে কিন্তু জানতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় জানতে হবে। খালি পড়ে ফেললে, পড়াশুনো করলে কিন্তু হয় না কি। সুতরাং মোহাম্মদ ইউনিস, আশা করব যে তাকে, তার পাশে যারা থাকবে, তারা একইভাবে সাহায্য করতে পারবে, এবং বাংলাদেশে তাকে কিভাবে সুষ্ঠুভাবে বাংলাদেশকে শান্ত রেখে সব মানে বিভিন্ন সাইডস গুলোকে, বিভিন্ন দিকগুলোকে, বিভিন্ন দেশগুলোকে একসাথে নিয়ে চলতে পারে, যদি করতে পারে, বাংলাদেশ কিন্তু শান্তি ফিরে আসবে। যদি ওখানে উনি অকৃতকার্য হন, তাহলে কিন্তু আমেরিকাও গিয়ে ভাগ বসাবে, চীনও ভাগ বসাবে, ভারতবর্ষ ভাগ না বসালেও ভারতবর্ষ তো দাবিগুলো ছেড়ে আসবে না। তো সেই জায়গায় থাকলে সেই মানে উনি কতটা মানে খুব সুন্দরভাবে একটা নৌকাকে চালাতে হবে বিভিন্ন জায়গা দাদা থেকে। একটু বাংলাদেশের জনগণের পালসটা, মানে আমি যেভাবে অবজার্ভ করেছি, আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে, ভারত বিদ্বেষী একটা মানসিকতা কিন্তু ছিল। এই যে কোটা আন্দোলনের পাশাপাশি ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়া তাড়াতাড়ি, এই স্লোগানটা কিন্তু জনপ্রিয় হয়েছে। এবং এই যে পদ্মা সেতুর ভিতর দিয়ে যে একটা রেল লাইন, ভারতের দুই প্রান্ত, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাকে যুক্ত করার যে একটা চেষ্টা ভারত বাংলাদেশের মধ্যে হয়েছে, চুক্তিটা হয়েছিল আর কি, সেটা বাস্তবায়িত হবে কিনা এখন সেটা কিন্তু বিষ বাও জলে বলা যায়।
এবং ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা কতটা রক্ষিত হবে? অনেকে বলছেন যে আহ, বাংলাদেশ পাকিস্তানের প্রতি অনেকটা বেশি নির্ভরশীল হয়ে পড়বে এবং তার ফলে ভারত বাংলাদেশের বন্ধুত্ব চির খাবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা না সাময়িক একটা সমস্যা হচ্ছে, এই সমস্যা চিরকালীন হবে না। আর আমাদের দেশেরও পররাষ্ট্র নীতির ওপর নির্ভর করছে। আমরাও কখনো বাংলাদেশকে সরিয়ে রাখার কোনো পক্ষপাতী নয় ভারতবর্ষ। ভারতবর্ষ চায় যেখানে 4096 কিলোমিটার বর্ডার রয়েছে সেই দেশটা পাশেই, এক ওই করলেই ঢিল ছুড়লেই সেই দেশে পৌঁছে যাওয়া যায়। তো সেই জায়গায় সেই দেশের সাথে খারাপ সম্পর্ক কখনোই কোনো সরকার চাইবে না, চাইবে একটা সুষ্ঠু সম্পর্ক। এবং বাংলাদেশের মনে যেটা হয়েছে, শেখ হাসিনার একটা ডিক্টেটোরিয়াল, এটা আমি নই, এটা ডেইলি পায়োনিয়ারে শ্রীলঙ্কার একজন জার্নালিস্ট খুব বড় করে লিখেছিল, আমি তার নামটা মনে করতে পারছি না, ইলেকশনের আগে। একটা কথা, রাজনীতি করতে গেলে অপোজিশনকে স্পেস দিতে লাগে। যেদিন আমি অপোজিশনকে স্পেস দেব না, সেদিন কিন্তু ওটা একেবারে আরবিট্রারি ডিক্টেটোরিয়াল একটা লিডারশিপ হয়, সেটা কিন্তু শেষ করে দেয়। সেটা যদি একবারে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আমি সেই কথাটাই বলছিলাম, যে কথাটা তুই আজকে বুদ্ধদেব বাবুর কথা বলি, বুদ্ধদেব বাবু সৎ ছিলেন, কিন্তু বুদ্ধদেব বাবু একটা পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন, এবং সেই পার্টির ব্যাপারটা একানতন্ত্র হয় না, একজন হয় না, সেটা একটা সমষ্টিগত একটা পার্টি। তাদের যে ক্ষমতার অহংকার ছিল সেই করে শেষ হয়ে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গায় থেকে মানুষের একটা ক্ষোভ ভারতবর্ষের প্রতি আছে। কারণ ঘটনাটা বলছি, আজ সৌরভ গাঙ্গুলি, তোর কতটা মনে আছে আমি জানি না, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার এক পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে ফাইনাল হলো, মনে আছে? সৌরভ গাঙ্গুলি 134 করেছিল, ঋষিকেশ কানেতকার শেষ ওভারে জিতিয়েছিল পাকিস্তান ইন্ডিয়াকে 4 মেডেল। হ্যাঁ, সেই দিন সারা বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের সমর্থনে ছিল। আজকে কি হলো, যখন যে শেষ যে ওয়ার্ল্ড কাপটা হলো, বাংলাদেশের লোকেরা সাউথ আফ্রিকার জার্সি পরে ভারতবর্ষের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কিছু তো ঘটেছে। যে বাংলাদেশে দাঁড়িয়ে তারা আজকে এই সমর্থন করেছিল, আজকে কি হলো? তার মানে পররাষ্ট্র নীতি বা সম্পর্কে কিছু চির ধরেছিল, কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিছু জায়গায় গোলমাল ছিল, কিছু জায়গায় গলদ ছিল। আশা করি সেটা বুঝে ভারত সরকার সেটাকে মেরামত করবে। বাংলাদেশ কি চাইছে, বাংলাদেশের মানুষ কি চাইছে, বাংলাদেশের লিডারশিপ না, সেটা ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবাই বুঝতে পারবে কি চাইছে। সেই জায়গায় কিন্তু একটা বন্দোবস্ত করা উচিত, ব্যবস্থা করা উচিত, যাতে বাংলাদেশের মানুষ ভারতবর্ষকে শত্রু হিসেবে না চিহ্নিত করে, মনে করে পার্শ্ববর্তী দেশ, তাদের প্রতি ভারতবর্ষের যে অগাধ ভালোবাসা শ্রদ্ধা আছে, বাংলাদেশের মানুষের প্রতিও যেন ভারতবর্ষের মানুষের প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা আছে। এই ভালোবাসার মেরুকরণ মানে সেতুটা তৈরি করা দরকার। একদমই। ধন্যবাদ অরিন্দম, অনেকটা সময় পেলাম। ধন্যবাদ। তো ধন্যবাদ। এই যে বিষয়টা আর একদম শেষ মুহূর্তে, এই সামগ্রিক বিষয়ে ধরুন আমাদের এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হচ্ছে, অনেক সময় ওপার বাংলায় সংখ্যালঘুদের প্রতি যে আক্রমণের খবর আসছে, তো সেই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা হয় সেই উদ্দেশ্যে আপনি একটা বার্তা দিতে দেন। পরিষ্কার কথা হচ্ছে, ভাই, আমরা বাঙালি, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান তো জাতীয়তাবাদী হবে। আমরা বাংলা আমাদের ভাষা, সেই বাংলা ভাষা, বাংলার সংস্কৃতিটাকে আমরা ধরে রাখি ভাই। বাংলাদেশের মানুষের কাছেও আমার আর্জি, অনুরোধ, ভারতবর্ষের কাছেও, যে ফেক নিউজ পড়ে যাওয়ার দরকার নেই। দুঃখ পাচ্ছি যখন দেখি বাঙালি জাতীয়তাবাদী করা কিছু মানুষ তারা অন্য ধর্মের মানুষকে মারার কথা বলছে। তারা কখনো জাতীয়তাবাদী হয় না, তারা ধর্মান্ধ হয়ে যাচ্ছে। এটা ঠিক নয় ভাই। বাঙালি হিসেবে বাঁচি, জাতি হিসেবে বাঁচি, জাতিকে ধরে রাখতে হবে, বাঁচাতে হবে। বাংলাদেশে শান্তি ফিরুক, বাংলাদেশ শস্য শ্যামলা বাংলাদেশ যেন আবার দেখতে পাই। একদমই। ধন্যবাদ অরিন্দম বাবু, নমস্কার। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। শুভরাত্রি। ঠিক আছে, ভালো।